আলোচনার যে টপিক সেটি হচ্ছে বেসিক কনসেপ্ট অফ হিউম্যান স্কেলেটাল সিস্টেম। আসলে আমি আমার আলোচনার ক্ষেত্রে বরাবরই একটি জায়গা আমি বেছে নেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে একেবারেই ভিত্তির জায়গাটি। ভিত্তির জায়গাটি কেন বেছে নেওয়ার চেষ্টা করি, এটি আমি যে ফোরাম গুলোতে বা যেখানে কথা বলি সেই জায়গাটিতে আমি বলার চেষ্টা করি যে দেখেন, আমাদের যদি মাটি মানে পায়ের তলায় যদি মাটি না থাকে তাহলে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না। একটি বিল্ডিং 20 তলা 10 তলা বা 15 তলা বিল্ডিং আমরা করব, সেই বিল্ডিং করতে গেলে যে ভিত প্রয়োজন, দেখেন প্রত্যেকেই কিন্তু এই ভিত্তিটাকে নিয়ে আহ, যারা অন্তত বাড়ি করে বিল্ডিং করে তারা কিন্তু এই ভিত্তিটাকে নিয়েই চিন্তা করে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ার, ওরা কিন্তু প্রত্যেকটা জায়গায় এই ভিত্তিটাকে নিয়ে ওনারা সব থেকে বেশি টেনশন করেন এবং এটি কত মজবুত করা যায় সেই জায়গাটি খেয়াল রাখেন। তাহলে একটি বাড়ি করতে যদি আমাদের এতটুকু চিন্তা হয়, তাহলে মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টির সেরা জীবকে তৈরি করেছেন। এই সৃষ্টির সেরা জীব তৈরি করতে যে অবশ্যই উনি এই ভিত্তিটাকে অবশ্যই মজবুত করে তৈরি করেছেন। তাহলে সৃষ্টিকর্তা যদি মজবুত করে তৈরি করার চেষ্টা করেন বা মজবুত করে তৈরি করেন, তাহলে আমরা সেই মানুষের চিকিৎসক হিসেবে আমাদের কি ওই ভিত্তিটি জানা উচিত নয়? হ্যাঁ, আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমরা মানুষের ট্রিটমেন্ট করি, তাহলে একটি মানুষের শরীরের গঠন, সেই গঠনে কোথায় কি আছে সেই জায়গাটি যদি আমরা না জানি, তাহলে কিসের ট্রিটমেন্ট করব? আমরা অন্ধকারে হাতি দেখার মতো অবস্থা হবে কি, বা অন্ধের হাতি দেখার মতো অবস্থা হবে না? অনেক চিকিৎসক হয়তো বা আমাদের হোমিওপ্যাথির যে মূল অস্ত্র সেই সিমটম নিয়ে কথা বলেন, যে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, অবস্টেটিক্স, প্যাথোলজি কিছু জানার প্রয়োজন না, আমাদের কাছে রোগী আসবে, সিমটম বলবে, আমরা সেই সিমটমেটিক ওষুধ দিব। আসলে সিমটম নিয়ে ওষুধ দিতে যে কি ঘটনা ঘটে সেগুলো নিয়ে আসলে হোমিওপ্যাথি জগতে তর্ক বিতর্কের শেষ নেই। তবে আমি অনুরোধ করব এই জায়গায় তর্ক বিতর্কে জড়িয়ে শুধুমাত্র প্যাথির বদনাম করে বা প্যাথিকেটাকে একটি অযোগ্য জায়গায় উপস্থাপন না করে আমরা যদি আমাদের জ্ঞানকে একটু বৃদ্ধি করার চেষ্টা করি, তাহলে অবশ্যই অন্য প্যাথির যারা ডক্টর আছেন ওনারাও আমাদেরকে সম্মান দিতে বাধ্য হবেন। কারণ আমি জানলাম না আমার হিউম্যান বডি বা আমার নিজের শরীরের মধ্যে কোথায় কি আছে। এখন একজন রুগী এসে যদি বলে যে ডাক্তার সাহেব আমার কিডনি নষ্ট হয়ে গেছে, তো কিডনি নষ্ট হয়েছে কি হয়েছে ভাই? পিছনে ব্যথা হয়েছে, মাজা ব্যথা করছে, কনকন করছে, ফেটে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না। এখন আপনি লক্ষণ শুনে ওষুধ দিয়ে দিলেন, ঠিক আছে, আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওষুধে কোনো কাজ হলো না, হয়তো উনি আরেকজন হোমিওপ্যাথের কাছে গেলেন, আরেকজন গেলেন, আলটিমেটলি যখন আমরা কোনো রেজাল্ট নিয়ে আসতে পারছি না, উনি একজন হয়তো বা অর্থোপেডিক্স এর কাছে বা নিউরোলজিস্টের কাছে ট্রান্সফার হচ্ছেন। যখন হচ্ছেন তখন কি হচ্ছে, কোথায় ওষুধ খেয়েছেন? হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ খেয়েছেন। উনি হয়তো বা সিম্পলি একটা পেরিফেরিতে, যদিও এমআরআই বা সিটি স্ক্যান নেই, একটা সিম্পল এক্সরে করে দেখছেন যে ওনার মাজার হাড়টি হয়তো বা ক্ষয় হয়ে গেছে, অথবা অস্টিওফাইট ডেভেলপ করেছে, যেটাকে আমরা হয়তো বলি হাড় বাড়া, বাংলাতে যদি বলতে হয়। অনেক সময় আমরা আমাদের রুগী যারা আছেন ওনারা বুঝেন না, তাতে কিছু বাংলার রূপক অর্থ হয়তো বা আমাদেরকে ব্যবহার করতে হয়। ঠিক এই জায়গাটি থেকে দেখা যাচ্ছে যে উনি হয়তো বা হোমিওপ্যাথি ডাক্তার সম্পর্কে একটি বাজে ধারণা করে বসলেন। কিন্তু আপনি যত মানে বলবো যে আপনি সার্টিফিকেটধারী চিকিৎসক নেই, আপনি রেজিস্ট্রেশনধারী চিকিৎসক, হয়তো আপনি শিক্ষিত, কিন্তু ওই ব্যক্তিটাকেও যদি বলেন ঠিক আছে আপনার মাজাতে ব্যথা করছে, আপনি হয়তো একটা এক্সরে করে দেখেন। এই এক্সরে গুলো দেখার জন্য আসলে হ্যাঁ, রেডিওলজিস্ট যারা আছেন ওনারা এক্সরে স্পেশালিস্ট, বা কিন্তু আমাদের ন্যূনতম জ্ঞান যদি আমরা রাখতে পারি, তাও তো একটি ধারণা না এই পেশেন্টটিকে আমরা কি করতে পারি, কি বলতে পারি সেই জায়গাটি। কারণ কি দেখেন, একটা পিএলআইডির পেশেন্ট, ঠিক আছে, পিএলআইডি এই টার্মটি আপনারা সকলেই দেখবেন যে এখন যারা মাজার ব্যথা রুগী আসছে অধিকাংশের এই সমস্যাটি আছে, অধিকাংশের অস্টিওফাইট ডেভেলপ করছে, ঠিক আছে, ডিস্ক প্রোট্রুশন হচ্ছে।
ঠিক আছে। পিএলআইডি এটির ফুল মিনিং যদি করা হয়, পি তে প্রোলাপস, এল তে লাম্বার, আই তে ইন্টারভার্টিব্রাল, ডি তে ডিস্ক। পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তার মানে কি আমাদের যে লাম্বার স্পাইন আছে, ভার্টিব্রাল কলাম আছে, মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের যে লাম্বার অংশটুকু, 5টি বোনস, তাহলে এই জায়গার দুটি ভার্টিব্রার মাঝখানে একটি স্পেস থাকে, এই স্পেসে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। এই ডিস্কটি যদি বের হয়ে আসে চাপ লেগে বা ট্রমাটিক কারণে, ঠিক আছে, সেটাকেই আমরা পিএলআইডি বলছি। এটি একটি এক্সরে থেকেও সব থেকে বেশি ভালো হয় এমআরআই করলে। কিন্তু পেরিফেরিতে যদি আমি এই সুযোগটি নাও পাই, অন্তত একটি এক্সরে করেও ওই বোনস গুলোর অবস্থা বুঝেও কিন্তু আমার মনের মধ্যে এই রোগীটিকে আমি কতটুকু ঔষধ দিয়ে ভালো করতে পারবো, বা এর সাথে আমার সাহায্যকারী কোনো ঔষধ বা চিকিৎসার প্রয়োজন আছে কিনা। অনেকেই হোমিওপ্যাথি ট্রিটমেন্টটাকে খুব গর্বের সাথে স্বয়ং সম্পন্ন ট্রিটমেন্ট মনে করেন, বলেন এটি ছাড়া আর পৃথিবীতে ট্রিটমেন্ট। এটা অনেক জায়গায় এরকম কিছু কিছু কথা ওঠে। আসলে ওনাদের সাথে কথা বলতে গেলে হয়তো বা তর্কের খাতিরে তর্ক করা হয়, ওনারাও তর্কের খাতিরে তর্ক করেন, কিন্তু বি প্র্যাকটিক্যাল, কাইন্ডলি বি প্র্যাকটিক্যাল। পৃথিবীতে কোনো চিকিৎসা পদ্ধতি স্বয়ংসম্পন্ন নয়, কোনো চিকিৎসা পদ্ধতি স্বয়ংসম্পন্ন নয়। অ্যালোপ্যাথি না, হোমিওপ্যাথি না, আয়ুর্বেদিক না, ইউনানি, আকুপাংচার না, কোনো ট্রিটমেন্ট পদ্ধতি স্বয়ং। তাহলে আপনি কেন নিজেকে বলছেন যে না এটা দিয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন? আপনি কতগুলো ডাটা উপস্থাপন করতে পারছেন বিশ্বের সামনে যে না হোমিওপ্যাথি দিয়ে পিএলআইডি ভালো করে ফেলেছেন পুরোপুরি, সিভিয়ার পিএলআইডি। ভালো হচ্ছে না তা না, ভালো কিন্তু অহরহ হচ্ছে, কিন্তু সেই সাথে অবশ্যই আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে, কিছু পদ্ধতি বা ব্যায়াম, ফিজিওথেরাপি আপনার হেল্প দিতে হবে। বা অনেকেই এখন যেমন আকুপাংচার এসছে, আকুপাংচারও পিএলআইডির জন্য এরকম নার্ভাস যে ডিসঅর্ডার গুলো আছে এগুলোর জন্য ভালো কাজ করছে। আসলে ইন্ট্রোডাকশনে বেশ কিছু কথা বললাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা কেন আজকের এই পড়াটি পড়ব, কেন আমাদের জানা প্রয়োজন এই স্কেলেটাল সিস্টেম। হ্যাঁ, আমি আমার পরিচয়টি আসলে প্রথমে দিই নাই। আমি আজকের যে লেকচারটি উপস্থাপক হিসেবে উপস্থাপনায় বা লেকচার উপস্থাপনায় আমি ডাক্তার এস এম জাহাঙ্গীর, ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি কমপ্লিট করেছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে, এটি ঢাকা মিরপুরে অবস্থিত। এবং বর্তমানে কর্মসূত্র বলা যায় বাংলাদেশের হোমিওপ্যাথি শিক্ষা ব্যবস্থার ডিপ্লোমা কলেজের একটিতে আমি প্রভাষক হিসেবে কর্মরত আছি। এটুকুই আমার পরিচয়। এবার আমরা মূলত আমাদের স্কেলেটাল সিস্টেমে চলে আসি, আমাদের যে মূল প্রবন্ধ আজকের। দেখেন আমার স্লাইডের পাশে একটি মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে যেটি শুধুমাত্র হাড় দিয়ে। আমরা একটু নিজেকে কল্পনা করি, আমাদের উপরে চামড়া, এরপরে হচ্ছে ফ্যাট, তারপরে হচ্ছে কিছু মাংসপেশি আছে, এরপরেই এইরকম হাড়ের একটি অবস্থা আমাদের নিজেদের আছে। তাহলে আমি আমাকে নিয়ে যদি পড়তে পারি তাহলেই আমি কিন্তু অন্য রুগীটিকে বুঝতে পারবো যে না অন্য রুগীটির এখানে কি আছে। তাহলে স্কেলেটাল সিস্টেমটা আসলে কি? আমরা আসলে একেবারে আবিধানিক বা বইয়ের ভাষা বলি, কিছু আসলে ডেফিনেশন গুলো এভাবেই বলা হয়। The skeletal system is the framework of our body, consisting of bones that are connected tendon, ligaments, and cartilage, which and support the body, tissue, and internal organ. একটু খেয়াল করেন, আপনি নিজেকে, আমি বললাম আপনি নিজেকে দিয়ে করেন, তাহলে স্কেলেটাল সিস্টেমটা কি হচ্ছে? যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করতে গেলে ফ্রেম করা প্রয়োজন, তার চারিদিকে কলাম তুলছেন, হাত দিচ্ছেন, একটা ফ্রেমওয়ার্ক হয়ে গেল, এরপরে কিন্তু আপনি তার পাশে ইট দিচ্ছেন, ইট গেঁথে দেওয়ার পরে আপনি প্লাস্টার করছেন বা টাইলস লাগাচ্ছেন সুন্দর করার জন্য। ঠিক সৃষ্টিকর্তাও আমাদেরকে সেভাবেই তৈরি করার, সেই পদ্ধতিতে তৈরি করার জন্যই বলে দিয়েছেন। আমরা কিন্তু ধীরে ধীরে মায়ের পেট থেকে একটি থেকে এরকম বড় একটি মানুষে আমাদের তৈরি হয়ে সেল ডিভিশনের মাধ্যমে, এটি সৃষ্টিকর্তার নির্দেশ। স্কেলেটাল সিস্টেমটা একটা ফ্রেমওয়ার্ক আমাদের বডির,
অফ বডি। এতে কি কি থাকে দেখেন, কনসিস্টিং অফ বোনস, তাহলে হাড় থাকে, দ্যাট আর কানেক্টেড, ওই হাড়টা কার সাথে যুক্ত থাকে? বাই টেন্ডন, লিগামেন্টস এন্ড কার্টিলেজ। দেখেন এই জায়গাগুলো, এই যে টেন্ডন, লিগামেন্ট, এগুলো নিয়ে বক্তব্য আছে। বক্তব্য এই কারণেই বলছি আমি, যে আসলে ওই যে বললাম রুগীদের ক্ষেত্রে, রুগীরা এসে কিন্তু আমাদের বলে, ডাক্তার সাহেব আমার রগের সমস্যা। পিএলআইডির কথা বললাম না, পিএলআইডি তে কি আসলে মূলত যে কিন্তু একটা নার্ভ কম্প্রেশন হয়েছে, দেখবেন আপনারা এমআরআই রিপোর্টে লেখাই থাকে নিউরাল কম্প্রেশন। তাহলে নার্ভের অর্থ তো, কিন্তু আপনি যদি আপনার লোকাল রোগীকে স্নায়ুর কথা বলেন, অনেকেই বুঝবে না, অনেক রোগী, যার জন্য অনেকে কিন্তু ওই আমরা রগ বলি, ঠিক আছে, যেটা লিগামেন্ট, ঠিক আছে। তাহলে টেন্ডন, ঠিক আছে, টেন্ডন আর লিগামেন্ট, দ্যাট এন্ড কার্টিলেজ। কার্টিলেজ দেখবেন যে নরম যে হাড়, তরুণ আস্থি বলা হয় বাংলা, এই হাড়গুলো, ঠিক আছে, আমাদের দেহে বিশেষ করে আমাদের যে লং বোনস গুলো আছে, লং বোনস এর একেবারে এই কার্টিলেজের স্তর আছে, ঠিক আছে। এই কার্টিলেজের স্তরগুলো যদি না, তাহলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আমি বললাম কিছু কিছু ডিজিজ, যেমন অস্টিও আর্থ্রাইটিস, দেখবেন যে অনেক মা বা অনেক পুরুষ মানুষ হাঁটুর ব্যথা নিয়ে আসে, আপনি ওষুধ দিচ্ছেন, আমি তো বললাম আমরা সিমটম সিমটম করে পাগল হয়ে যায়, আপনি ওষুধ দিচ্ছেন ভালো হচ্ছে, আপনি একটিবারের জন্য পরীক্ষা করলেন না যে না আমি নি জয়েন্টের এক্সরে দিয়ে দেখি না এরকম কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, যে যে স্পেসটা থাকে এই স্পেসটা ছোট হয়ে, ইভেন কার্টিলেজের পরে যে বোনস গুলো আছে এই বোন ডিস্ট্রাকশন হতে থাকে, ক্ষয় হতে থাকে। তাহলে আপনি কি করবেন? আপনার আমার পক্ষে কি করা উচিত এই জায়গাটি যদি জানেন। আবার আমি এখানে একটি রোগীর কথা উল্লেখ করব, রোগীর বয়স কিন্তু খুব বেশি না, ফিমেল পেশেন্ট, 27 বা 28 বছর বয়স হবে। উনি আমার এখানকার অনেকগুলো অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, ইভেন আমাদের কুষ্টিয়া মেহেরপুর গিয়েছেন, বেশ কিছু অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, এবং ওনার এই হাঁটুর ব্যথা ভালো হয় না, উনি হাঁটতে কষ্ট হয়, বেশ কষ্ট হয়। কোনো একটি মাধ্যমে আমার কাছে এসেছে, কোনো রিপোর্ট ছাড়া, আমি আপনাকে রিপোর্ট ছাড়া দেখতে পারবো না। আপনি যত জায়গায় দেখিয়েছেন আপনি ওই কাগজগুলো, দ্যাট মিনস এক্সরে এমআরআই যাই থাকুক কিছু নিয়ে আসবেন। তো উনি একটু অবজ্ঞাসর, আবার কি এগুলো দেখবেন, আপনি না নিয়ে আসলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, আমি ওনাকে ফেরত দিয়েছি। উনি একটু রাগ আসেননি আমার কাছে। যখন কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে দেখছি যে আবার উনি হাজবেন্ড, হাজবেন্ড একজন ব্যাংকার, এসছেন। তো আসার পরে বলছেন ভাই এই বিষয়ে কি করবো, স্যার আপনার রিপোর্ট ছাড়া আমি দেখবো না। যাই হোক, ওনার ওয়াইফকে নিয়ে রিপোর্ট সহ আসলেন। আসার পরে ওনার হাঁটুর অবস্থা আসলে খুবই খুবই বাজে। আমি আসলে এত কম বয়সে কম অবস্থা হবে আমি আমার আসলে জানা ছিল না, বা আমি চিন্তাও করি নাই। তা আমি সরাসরি ওনাকে যে দেখেন এটাতে আপনার বা আমার কোনো কিছু করার, আপনার কোনো অ্যালোপ্যাথি ডাক্তারেরও কিছু করার নেই, আমি যতটুকু বলছি, কারণ ওনার কার্টিলেজটা অলরেডি ক্ষয় হয়ে গেছে, স্পেস কমে গেছে, ঠিক আছে। আপনারা এটা হয়তো বা বড় কোথাও দেখান, অপারেশন, হ্যাঁ উনি ওষুধ খেলে হয়তো বা ব্যথা কিছুটা উপশম থাকতে পারে, উপতে পারে, বাট এটা পুরোপুরি ভালো হয়ে যাবে এটা সম্ভব না। এরপরে উনি পরে কিছু ওষুধ নিলেন, কিছুটা হয়েছিলেন, বাট আমি তো বললাম পুরোপুরি ভালো হবেন না, আমি দিয়েছি। উনি অস্থির হয়ে গেলেন, ঠিক আছে, আমি আপনি অস্থির হলে অন্য কোথাও, আমি তো বলেই দিলাম যে আমার পক্ষে আপনার এটা এর থেকে উন্নত সম্ভব নয়। তো যাই হোক, ওনারা অন্য জায়গায় ট্রিটমেন্ট করছেন, এরপরে আর আমার সাথে যোগাযোগ নেই। শুধু শুধু পেশেন্টকে ধরে রেখে তার ক্ষতি করেও তো আমার লাভ নেই, বা আমার ট্রিটমেন্ট ক্ষেত্রে আমি অ্যাজ এ ডক্টর হিসেবে আমার বদনাম। এই জন্যই বললাম এই জায়গাগুলোকে আপনারা খেয়াল রাখবেন। তাহলে আমরা আবার সেই সঙ্গে এই কানেক্ট আছে বোনস এর সাথে, টেন্ডন, লিগামেন্ট এবং কার্টিলেজ কি করছে, আমাদের কি কাজ, এগুলোর কাজ কি, আল্লাহ তাআলা মানে কি কাজ ছাড়াই আমাদেরকে দিয়ে দিয়েছেন না, হুইচ প্রোটেক্ট এন্ড সাপোর্ট, এ কি করছে, আমাদেরকে রক্ষা করছে এবং সাপোর্ট দিয়ে, ঠিক আছে।
দ্য বডি টিস্যু অ্যান্ড ইন্টারনাল অর্গান, আমাদের শরীরের মধ্যে যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলো সহ আমাদের যে বডি টিস্যু গুলোকে আছে এগুলোকেও সাপোর্ট দেওয়া হচ্ছে। দেখেন কেন সাপোর্ট দিচ্ছে, খুব কমন একটি জায়গা, কমন জায়গা যে আমাদের বডির একেবারে ভাইটাল অর্গান অনেকগুলো আছে, তার মধ্যে ব্রেইন একটা ভাইটাল অর্গান। আমাদের দেখেন থোরাসিক কেসের মধ্যে, বুকের মধ্যে হার্ট, লাংস ভাইটাল অর্গান, ঠিক আছে। এই ভাইটাল অর্গান গুলোকে কিন্তু সৃষ্টি ওয়ার্ক দিয়ে আটকিয়ে রেখেছেন, যেন ওইগুলোতে আঘাত লাগলে বা কোনো সমস্যা হলে গুলো থেকে যেন আমাদের মুক্তি লাভ হয়, মুক্তি পাই আমরা। একটি মানুষকে সাপোজ মনে করেন যে কোনো সন্ত্রাসী তার পেটে চাকু মারে, এই ব্যক্তিটির বেঁচে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক। কিন্তু কোনো ব্যক্তির যদি লাংসে, দ্যাট মিনস থোড়া ওয়ালে যদি স্ট্রিপ দেয় অথবা কার্ডিয়াক রিজন, তাহলে কিন্তু তার বাঁচার সম্ভাবনাটা খুব কম থাকে। যার জন্য ওই জায়গাতে একটি শেপ দিয়ে দিয়েছেন, যে শেপের কারণে আপনি পেটে যেভাবে একটি চাকুকে ঢোকাতে পারবেন, বুকে কিন্তু সেটাকে অত নিখুঁত ভাবে ঢোকাতে পারবেন না, এটি সৃষ্টিকর্তা। হ্যাঁ, তাহলে আমরা এই স্কেলেটাল সিস্টেমে দেখেন আমরা সকলেই জানি 206টি বোনস থাকে। এই 206টি বোনস আসলে থাকে কি অ্যাডাল্ট মানুষের, বাচ্চাদের কিন্তু এটি অনেক বেশি থাকে, থাকে কিছু কিছু বোনস। কেমন? দ্য হিউম্যান skeleton of an adult consists of around 106 to 230 bones, and there are 300 bones in children. এই যে বললাম বাচ্চাদের, কারণ কিছু কিছু বোনস যুক্ত হতে যত বড় হয় তত এগুলো একত্রিত হয়ে যায়। যেমন আমাদের একেবারেই মেরুদণ্ডের শেষে কক্সিস বোনসটি এবং স্যাক্রাম, দেখেন আপনি যদি একসাথে নেন একসাথে পাবেন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এগুলো আলাদা ডিপেন্ডিং অন দ্য কাউন্টিং অফ স্টার্নাম। যেমন কথাটা আমরা আনতে পারি, এখানে আলাদা ছিল, কিন্তু আমরা যখন একটা মানুষ বা অ্যাডাল্ট মানুষের আমরা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। স্টার্নামের বডি অফ দ্য স্টার্নাম আছে, ডিফারেন্ট প্রসেস আছে, ঠিক আছে, ম্যানোগ্রাম স্ট্যান্ড কিন্তু আলাদা থাকে ছোটদের ক্ষেত্রে যখন একটা বাচ্চা জন্ম, ঠিক এটা যখন পরিণত বয়স হয়ে যায় এগুলো ফিউ একটি জোড়া লেগে যেতে থাকে, ঠিক আছে। আমরা একটু রাখবো, কারণ আমরা 206টি বোনস বলি। এখন এই 206টি কিভাবে আছে, কোথায় আছে, এটি আজকের আমাদের এই ক্লাসের মূল ক্লাস, ঠিক আছে। তাহলে দেখেন ইজ কম্পোজড অফ 300 বোনস এট বার্থ, তাহলে জন্মের সময় 300 বোনস থাকে, বাট লেটার ডিক্রিজ এট 80 বোনস ইন দ্য এক্সিয়াল স্কেলেটন, আর 126 বোনস হচ্ছে অ্যাপেন্ডিকুলার। এই অ্যাপেন্ডিকুলার এটা জাস্ট আমরা পরে এসে বলি। তাহলে আমাদের স্কেলেটন থাকে হচ্ছে 80টি, আর অ্যাপেন্ডিকুলার স্কেলেটন থাকে হচ্ছে 106টি। তাহলে এই দুটি যোগ করলে আমাদের 206টি, ঠিক আছে। এখন আসেন আমরা আসলে ওই যে বললাম এক্সিয়াল স্কেলেটন আর স্কেলেটন, তাহলে টাইপস অফ স্কেলেটাল সিস্টেমে যদি আমরা আসি, দেখেন দ্য হিউম্যান স্কেলেটন ইউজুয়ালি কনসিস্ট অফ 206 নেম বোনস। 206টি নামের যে হাড় আছে এটি আমাদের শরীরে। বোনস ক্যান বি গ্রুপড ইন টু ডিভিশন, দুটি, এক্সিয়াল স্কেলেটন আর একটা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। তাহলে এক্সিয়াল কি? The axial skeleton consists of the bones that form the axis of the body. Axis, আমাদের axis, তাহলে এই বোনস গুলো কি আমাদের যে মানে যেটা বলবো যে লম্বালম্বি যে অবস্থা আমাদের মাথা থেকে শুরু, এই যে অ্যাক্সিস, ঠিক আছে, বলা হয় বাংলাতে। দ্য বোনস ইনক্লুড দোজ অফ দ্য স্কাল, ভার্টিব্রাল রাম এন্ড থোরাসিক। এগুলো হচ্ছে আমাদের সোজা একেবারে মাথা, শুধু এক্সট্রিমিটিস গুলো বাদ দিই আমাদের যে এক্সট্রিমিটিস, দ্যাট মিনস আপার এক্সট্রিমিটিস, লোয়ার এক্সট্রিমিটিস, এবং আরেকটা হচ্ছে পেক্টোরাল এবং পেলভিক গ্রেডেল। এই পেলভিক গ্রিডেল গুলোও কিন্তু আমাদের আপার এক্সট্রিমিটিস বা লোয়ার এক্সট্রিমিটিস এর অংশ হিসেবে অনেক বইতে আছে। তাহলে আমাদের হাত এবং পা অ্যাপেন্ডিকুলার, দ্যাট মিনস বাংলাতে মনে হয় বলে উপাঙ্গ,
ঠিক আছে, বাংলাটা হয়তো ভুল হতে পারে, ভুল হলে অবশ্যই মানে সংশোধন করে নিবেন, কারণ বাংলাটা বলাটা খুব কঠিন মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে। এক্সিয়াল স্কেলেটন দ্যাট মিনস আমাদের একেবারে মাথা থেকে, সে বললাম মাথা থাকে, ভার্টিব্রাল কলাম থাকে এবং থোরাসিক কেস, এইগুলোকেই আমাদের বলা হয় হচ্ছে এক্সিয়াল স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার দ্যাট মিনস আমাদের হাত পায়ের যে বোনস গুলো, সেটা অ্যাপেন্ডিকুলার কনসিস্ট অফ দ্য বোনস অফ দ্য আপার এন্ড লোয়ার এক্সট্রিমিটিস পেট্রোল এন্ড পেলভিক ক্রেডল। তাহলে সবাই অন্তত টাইপসটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এখন আমরা যে মানুষটির হাড়ে দেখেন, একটু খেয়াল করে দেখেন যে আমরা এইগুলোর কোথায় কত 6টি বোনস আমরা আজকে খুঁজে বের করব এবং নামগুলো জানবো। হ্যাঁ, যদি নামগুলো জানতে পারেন তাহলে দেখেন একটি মানুষের অ্যাক্সিডেন্ট করে তার ফিমার হয়ে গেছে, বা হিপ জয়েন্ট বলি, হিপ বোনসের যে হিপ জয়েন্ট আছে, এই হিপ জয়েন্টের এখানে ভেঙে গেছে, তাহলে আমরা যদি অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে বলি যে মাজা ভেঙে গেছে, তাহলে কথাটা মানে কতটুকু যুক্তিসঙ্গত হবে? এবং রুগীরা এসে কিন্তু এটাই বলে, ডাক্তার সাহেব আমার মাজা ভেঙে গেছিল। ঠিক আছে, আমরা যদি নাম করে একটি কথা, সাপোজ যে আমি নিজেও অ্যাক্সিডেন্ট করতে পারি, বা আমার কেউ আমি একটা হসপিটালে, আমি অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে যদি এই নামগুলো বলতে পারি, তাহলে আমাকে তার মানে এই ব্যক্তিটি মেডিকেল পার্সন, আপনাকে আলাদা করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওনারাই বুঝবে যে না, ইউ আর এ মেডিকেল পার্সন। এখন আমরা এই প্রথম থেকেই আমাদের মাথা থেকে শুরু করব। ছবিটিতে দেখতে পাচ্ছেন আমরা একটি মাথার ছবি এখানে নিয়ে এসেছি। আমরা আসলে এক্সিয়াল বোনস গুলো, তারপরে অ্যাপেন্ডিকুলার বোনস, আমরা 80টি এক্সিয়াল বোনস দেখবো, পড়বো বলতে দেখবো, এগুলো ডিটেলস আছে, বাট ডিটেলস বলবো না, জাস্ট আমি বললাম যে বেসিক কনসেপ্ট গুলো কোনগুলোর কোনটি, এগুলোর সাথে আমাদের হোমিওপ্যাথির সম্পর্ক কতটুকু আসতে পারে সেটুকু। আমার লেকচার বা যেটি আমি বলছি, এটি কি সকল বুঝতে পারছেন, বা বলাতে কোনো সমস্যা আছে কিনা? অনেকক্ষণ কথা বলা হলো, যার জন্য আমি এই কথাটি জিজ্ঞেস করলাম। আমার বিষয় জি স্যার, শোনা যাচ্ছে। জি আচ্ছা, স্যার, শুনতে ধন্যবাদ। পাচ্ছি আমরা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনারা দেখেন ছবিটি দেখেন, আমাদের কাছে একটি রুগী আসলো, এসে বলছে ডাক্তার সাহেব আমার কপাল ব্যথা করে। তো ব্যথা কোথায় যায়? কপাল থেকে, ডাক্তার সাহেব পিছনের দিকে। এখন আমি বাংলাতেই লিখে রাখলাম কপাল ব্যথা করে, কপাল থেকে পিছনে। যদি রেপার্টরি খুঁজতে চান বা ম্যাট্রিমেডিকা খুঁজতে চান, বিশেষ করে ইংরেজি ম্যাট্রিমেডিকা, আপনি কি এই কথাটি পাবেন? পাবেন না। দেখবেন যে লেখা থাকে ফ্রন্টাল হেডেক, অক্সিপুটাল হেডেক। কথাটি আপনি যদি, হ্যাঁ, আমরা বাংলা বইয়ের প্রতি হয়তো বাংলাদেশ বেশি মানে নির্ভরশীল, তবে ইংরেজি বইগুলো ম্যাট্রিমেডিকা পড়াটাই আমার কাছে মনে হয় শ্রেয়তর। আপনি বাংলা পড়েন অবশ্যই, অনেক বাংলা ম্যাট্রিমেডিকা আছে, বাট ওই যে বললাম যে কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে অন্যদের, যেমন বাংলা ম্যাথমেটিকে অনেক জায়গায় লেখা আছে হাজা কর। আপনি একটা হাসপাতালে যে যদি বলেন যে ভাই আমার হাজা করে, বিষয়টা হাস্যকর হবে না? যার জন্য মেডিকেল সায়েন্সে অবশ্যই অবশ্যই এই টার্মগুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখেন আমাদের এই মাথাতে 8টা বোনস আছে। একটা হচ্ছে ফ্রন্টাল বোনস, এটি একটা মাথার একেবারেই সামনে, যেটাকে আমরা কপাল বলি। প্যারাইটাল বোন, প্যারাইটাল আছে 2টি, সরি, তাহলে ফ্রন্টাল বোনস, প্যারাইটাল 2টি। কারণ কি, আমাদের মাথার মাঝখান দিয়ে একটি সুচার আছে, যেটাকে আমরা সাজিটাল সুচার বলি, দেখবেন ফাঁকা আছে। এটা বাচ্চাদের খুব ভালোভাবে বোঝা যায়, একটি বোঝা যায়, ছাড়া কিন্তু আপনার যখন স্কারের উপরে হয়ে যায়, এটা থেকে বোঝাটা কঠিন। তাহলে ফ্রন্টাল বোনস, প্যারাইটাল বোনস হচ্ছে টেম্পোরাল, দেখেন কানের পাশাপাশি, আপনার একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে, একটু কানের পাশে খেয়াল করে দেখেন, টেম্পোরাল বোনস কানের পাশে, তাহলে 2 কানের সাইডে টেম্পোরাল বোনস। আর অক্সিপিটাল বোনস দ্যাট মিন্স মাথার পিছনের দিকে,
মাথার পিছনের দিকে। আচ্ছা, এরপর দেখেন জাস্ট ফ্রন্টাল বোনস এর নিচের দিকে এবং প্যারাটাল টেম্পোরাল বোনস এর সামনের দিকে স্ফেনয়েড বোনস রাখেন। ইথময়েডাল সাইনাস নামে একটি অবস্থা, একেবারে চোখের যে অরবিটের মধ্যে দেখেন বোনস, ঠিক আছে, একেবারে নাকের পাশে, চোখের সাইড দিয়ে নাকের পাশে। তাহলে এখানে 8টি বোনস আছে। এই স্কাল বোনস এর নাম হচ্ছে ক্রেনিয়াল বোনস বলা হয়। তাহলে ইথময়েডাল বোনস একটি, স্পেনয়েড একটি, ফ্রন্টাল একটি, 3টি প্যারাইটাল 2টি, 5টি টেম্পোরাল 2টি, 7টি, আর অক্সিপিটাল একটি, 8টি। তাহলে আমাদের এই যে মাথা ব্যথা, দেখ আমরা হেডের পেইন সেকশনে যদি যাই রেপার্টরিতে, জায়গাগুলোর কথা কিন্তু উল্লেখ আছে, টেম্পোরাল, ফ্রন্টাল, অক্সিপিটাল উল্লেখ আছে। তাহলে রেপার্টরি বুঝতে গেলে তো আপনার এই জায়গাগুলো প্রয়োজন। আচ্ছা, এরপরে আসেন আমাদের ফেস, কারণ মাথার মধ্যে একটি জিনিস স্কাল বোনস বললাম, আর আমরা মুখের দিকে সামনের দিকে এটা হচ্ছে ফেসিয়াল বোনস, এটা হচ্ছে 14টি। তাহলে 14 হচ্ছে 22টি, টোটালটা খেয়াল রাখবেন। আমরা আজকের ক্লাসে 206টি বোনস আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। ফেসের মধ্যে আমরা পাচ্ছি দেখেন 14টি বোনস। মধ্যে সব থেকে বড় যে জায়গাটি সেটা হচ্ছে ম্যান্ডিবল। আমরা যেটাকে অনেক সময় বলি ওই লোকের চুপার জোর আছে, বাংলায় কথা বলায়, মানে মুখের জোর আছে, অনেকের মুখে খুব বেশি চাপা মারে। তাহলে এখানে দুটি, একটা হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে, একটু খেয়াল করেন, রং করা আছে, বা আমার কার্সারটি আপনার দেখতে পাবেন যে এটিকে বলা হয় ম্যান্ডিবল, এটি একটি, ঠিক আছে। এরপর আছে ম্যাক্সিলা, দুটি, জাস্ট দাঁতের একটি জিনিস আমাদের দাঁতের নিচে এবং উপরে, একটা হচ্ছে ম্যান্ডিবল, দুটি আছে ম্যাক্সিলা, খেয়াল করলেই আপনারা দেখতে পাচ্ছেন ছবির সাথে। এরপরে আসেন নাকের ভিতরে মাঝখানে আমাদের নেজালিসের মধ্যে এক ভৌমের ইনফিরিয়র নেজাল কঙ্কাই, দুই পাশে একটু খেয়াল করেন, ইনফিরিয়র নেজাল কঙ্কাই, তারপর নাক দিয়েই তো বোঝা যায় যেহেতু নাকটা মুখেরই অংশ। এরপরেই আসেন দেখেন আমাদের ম্যাক্সিলার উপরের দিকে জাইগোম্যাটিক বোন, বোন, তারপরে দুই পাশে দুটি আছে জাইগোম্যাটিক বোন, একটি পেলাম ভৌমের ইনফিরিয়র নেজাল কঙ্কাই, এরপর জাস্ট পাশে দেখেন এই যে লাল চিহ্নিত প্যালাটাইন। এরপরে চোখের মধ্যে আসে ল্যাক্রিমাল, এরপরে নেজাল বোন। তাহলে নেজালের দুই পাশে দুটি, তারপরে আছে আমাদের প্যালাটাইন, নেজাল কঙ্কাই, এরপরে ভৌমের, এগুলো হচ্ছে নাকের মধ্যে। ল্যাক্রিমাল, আমরা নাম দিয়েই তো আসলে বুঝতে পারছি যে চোখের সাথে আমাদের চোখের অশ্রুর একটি সম্পর্ক আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে, তারপরে হচ্ছে ম্যান্ডিবল। তাহলে আপনারা এখানে গুণে দেখেন আমরা পাচ্ছি ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা দুটি, তাহলে 3, ইনফিরিয়র নেজাল কঙ্কাই 2, 5, ল্যাক্রিমাল 2, 9, প্যালেটাইন 2, 11, জাইগোম্যাটিক 2টি, 13, ভৌমের একটি। তাহলে আমাদের অবশ্যই 14টি বোনস আমরা কিন্তু পেয়ে গেলাম, এগুলো হচ্ছে ফেসিয়াল বোনস। এরপরে আসেন আমাদের কানের, এটা কিন্তু মাথার একটি অংশ। আমরা অ্যানাটমির হিসাব কিন্তু অ্যানাটমিকে আমাদের বডিকে 6টি অংশে ভাগ করে পড়েছিলাম, কোন কোন বইতে দেখবেন 5 নেক অংশ করা হয়, কিন্তু অনেক বইয়ে সাথে করা। এরপর হচ্ছে থোরাক্স, অ্যাবডোমিন, আপার লোয়ার এক্সট্রিম। তাহলে আমরা এখন কিন্তু হেড পড়ছি। হেডে দেখেন 6টি বোনস আছে। আমরা কানের যে উপরের অংশগুলো দেখতে পাই এগুলো কিন্তু কার্টিলেজ, বোনস না, একটু খেয়াল করেন, কান যেটা দিয়ে কান মোলে দেওয়া হয় এটা কিন্তু এটা বোনস নয়, ঠিক আছে, অরিকুলার কার্টিলেজ। কানে 6টি বোনস, এটি একেবারেই ছোট, দুটি দুটি করে, যেহেতু দুটি কান, তাহলে দুটি কানের দুটি বোনস। একটি হচ্ছে মেলাস, দুটি আছে, মানে এক কানে করে, একটু খুব ছোট। দ্যাট মিনস এই যে এক্সটার্নাল ক্যানেল, এটা একটু ছবিটা খেয়াল করে দেখবেন, আমাদের যে কানের অবস্থা, বাইরেরটাকে অরিকল বলে, অরিকলের পর অডিটরি ক্যানেল, এরপরে চলে আসছে যে টিম্পেনিক মেমব্রেন, ঠিক আছে। এই টিম্পেনিক মেমব্রেনের পরে টিম্পেনিক ক্যাভিটি, এই টিম্পেনিক মেমব্রেনের উপরের দিকে আসলে আমাদের এই বোনস, খুব ছোট বোনস, সব থেকে ছোট বোনস, ঠিক আছে, মেলাস, ইনকাস,
স্ট্যাপিস, মেলাস ইনকা, নামগুলো খুব, যদি ভাইবা বোর্ডে এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যদি কেউ থাকেন, ভাইবা বোর্ডে যদি ধরা হয় তাহলে খুব সহজেই বলে, এবং আমরা আসলে পরীক্ষা নিতে গেলে এভাবেই জিজ্ঞেস করি কারণ, ঠিক আছে, কয়টি আছে, মেলাস কাস স্ট্যাপিস, ঠিক আছে। এরপরেই কিন্তু দেখেন তাহলে এগুলো হচ্ছে ভেস্টিবুলার নার্ভ আছে, ঠিক আছে, হচ্ছে কানের, তারপরে যে স্টেশিয়ান টিউব যেটা কানের ভিতরের, এখানে কিন্তু ইনফেকশনটা হয়, যেটা আমরা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এটা কিন্তু ভিতর থেকে হয়, আবার এক্সটার্নালও হয়। তাহলে আমরা এগুলো হচ্ছে কানে, তাহলে 6টি বোনস পেলাম কানের। তাহলে এখন আসেন যে 8টি বোনস পেলাম মাথার স্কালের, 14টি, তাহলে টোটাল হলো 22, এরপরে হচ্ছে 6, তাহলে 28টি বোনস কিন্তু আমরা পেয়ে গেলাম এক্সিয়াল স্কেলেটনের। এরপরে আমরা আছে নেক, নেকে আসলে বোনস একটি হাইওয়েড বোনস বলে, দেখবেন যে ল্যারিংস এর উপরে একটি, অনেকের গলা উঁচা হয়ে থাকে, হাইওয়েড বলা হয়, হাইওয়েড বোনস একটি, ঠিক আছে। এরপরেই আমরা চলে আসলাম আমাদের ভার্টিব্রাল কলামে, একটু ছবিটি খেয়াল করবেন, এই জায়গাটা নিয়ে এখন প্রচুর রুগী এবং সামনে রুগী অপেক্ষা করছে, কারণ এই 2 বছর করোনা পিরিয়ডে অনলাইন ক্লাস ভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছে, এই অনলাইনের জন্য বাচ্চারা মোবাইলে আসক্তি হয়েছে বেশি, বিভিন্ন রকম, অনেকেই মাথা হাড় কুজো করে খেলা, এবং আমরা যে রোগগুলো হয়তোবা আফটার পেতাম সেগুলো আমরা এখন হয়তোবা 80 বা আফটার 20 পাবো ইনশাল্লাহ সামনে। এটা আমার ব্যক্তিগত কথা। একটি ছেলে দেখবেন ঘন্টা মাজা বাঁকা করে বসে এই কাজটি, মানে মোবাইল দেখছে, গেমস খেলছে, পড়া দিয়ে সার্ভাইকাল স্পন্ডালাইসিস হওয়ার চান্স এদের খুব বেশি। যে বললাম ভার্টিব্রাল কলামে, এখানে আমরা লিখেছি, এখানে 33টি বোনস এর কথা অনেক বইতে পাবেন, 33টি বোনস, ওই যে বললাম কিছু কিছু বোনস ফিউজ হয়ে যাচ্ছে, তাহলে 33টি ধরলে কিছু বাড়বে, ঠিক আছে। আমরা দেখি প্রথমের দিকেই আমরা যখন স্কেলেটাল কথা বলেছিলাম 206টি বোনস, কিন্তু দেখেন 206 এই কথাটি উল্লেখ করেছিলাম, ঠিক আছে। আর চাইল্ডদের ক্ষেত্রে তো বেশি। তাহলে এই স্কেলেটাল সিস্টেমে 26টি বোনস অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে 26টি বোনস। আচ্ছা, এর সাথে আপনি আরো 7 যোগ করবেন, তাহলে কতটি হচ্ছে, অনেক জায়গায় কি বললাম 33 কথাটি উল্লেখ আছে অনেক জায়গাতে, ঠিক আছে। 27টি বোন, ঠিক আছে, 33 কথাটি উল্লেখ আছে, 33 কথাটি উল্লেখ আছে বলছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলছেন, কন্টিনিউ স্যার। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখানে আমরা এই ভার্টিব্রাল ভিউ কিন্তু এখানে আছে, একটি হচ্ছে অ্যান্টিরিয়র ভিউ, ল্যাটারাল ভিউ, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। এই কথাগুলো আমরা এখানে এই বিএইচএফ এরই প্রথম যে ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস অ্যানাটমির উপরে এটি বলেছিলাম, অ্যান্টিরিয়র মানে সামনের দিকে, পোস্টেরিয়র পিছনে, সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে, ঠিক আছে। এই কথাগুলো, কারণ এই টার্মগুলো যদি আপনার মাথায় না থাকে, মনে না থাকে, বা মাথায় না থাকে, তাহলে কিন্তু আমরা অনেক সময় দেখবেন এক্স রেতে এই বোথ ভিউ লেখা থাকে, অ্যান্টিরিয়র, যেমন আমরা বিশেষ করে পি অবলিক এ লেখা থেকে, পি অবলিক এ, চেস্ট এক্স রে পি অবলিক এ। এখন এই কথাটা আমরা নাকি জানি কেন, ঠিক আছে, তার মানে কি পোস্টিরিয়র ভিউ, আবার অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউ আছে, আবার সাইড থেকে করতে চান তাহলে ল্যাটারাল ভিউ দিতে হবে। কোনটা ল্যাটারাল দিবেন, এখন রাইট করবেন না লেফট ল্যাটারাল করবেন, এখন এটা বিভিন্ন ডিজিজের উপরে নির্ভর করে এই অ্যাডভাইস গুলো করে থাকে।
কোনটাতে কোনটা প্রয়োজন, ঠিক আছে, এইটি হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টিরিয়র ভিউ, ল্যাটারাল ভিউ এবং পোস্টেরিয়র ভিউই আমরা কিন্তু এখানে দেখছি। এখন আসেন আমরা এই 26টি, আমার পরেই আমাদের ঘাড়, এই ঘাড়ের 7টা বোনস আছে, এটির আরেকটি নাম হচ্ছে সার্ভাইকাল। আমাদের এই মেরুদণ্ডের ইংরেজি নাম হচ্ছে ভার্টিব্রা, এটাকে ভার্টিব্রাল কলাম বলা হয়। তাহলে 7টা, C1 C2 C4 C4 5 6 7, দেখেন মানে আমি কার্সার দিয়ে একটু দেখাচ্ছি, ঠিক আছে, এই এই যে বোনস গুলো, এবং দেখেন এই প্রত্যেকটা বোনস মাঝখানে একটু সাদা একটা বিষয় আছে, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 7টা সার্ভাইকাল। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এই সার্ভাইকাল বোনসে অনেক সময় একটি ভার্টিব্রা, এটা তাদের জন্মগতই থাকে, ঠিক আছে, যার জন্য সমস্যা হয়। সমস্যা বলতে কি, পেইন করে, তার পেইন আসলে হয় না। এখন এনাকে আপনি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কি করবেন, কতটুকু ভালো করবেন, কতটুকু কিওর করবেন, রিলিফ দেওয়া সম্ভব হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7টা। এরপরে আছে আমাদের থোরাক্স বা বুকের যে বিষয়, এই বুক বোনস আছে, ভার্টিব্রা আছে হচ্ছে 12টা বুকে, যে 12টা থোরাসিক রিব, 12টা থোরাসিক রিবের জন্য 12টা থোরাসিক থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টি, T1 থেকে T2। এরপরে আসেন লাম্বার, লাম্বারে আছে 5টা। তাহলে আমরা দেখবেন ওই এমআরআই তে লেখা থাকে L1 L2 L3 L4 L5, আর এগুলো হচ্ছে লাম্বার ভার্টিব্রা। স্যাক্রামে আছে 5টা, কিন্তু এই যে খেয়াল করেন, স্যাক্রামের অ্যাডাল্ট হয়ে গেলে ফিউজ হয়ে যায় একটা বোনস। আপনি যখন আমরা যখন হাড় নিয়ে পড়ছি, তখন এটা কিন্তু একটা, কিন্তু গোনা যায় 5টা, ঠিক আছে, গোনা যায়, কিন্তু এটা ফিউজ। আর কক্সিসে আছে 4টা, কিন্তু ফিউজে এক হয়ে একটি বোনস হয়ে গেছে। তাহলে এখন গোনেন আমরা 7 12 19 আর 5 24, এই যে স্যাক্রাম, তাহলে এটা 5টা বোনস, একটা হয়েছে, তাহলে 24 হলে 25, আর কক্সিস একটা বোনস একটা হয়েছে, এটাও একটা, তাহলে 26টা বোনস। আমার এখানে 26 মিলেছে। এখন আমরা বললাম 33টা কিভাবে, তাহলে এই লাম্বার পর্যন্ত কিন্তু এক, তাহলে 7 12 19 5 24, এখানে 5টা, 24 5 29, আর এখানে 4টা, তাহলে 33। আশা করা যায় আমার মনে হয় 33টা বোনস যেখানে লেখা আছে সেই হিসাবটিও আপনারা পেলেন। এরপরে জাস্ট এই লাম্বার ভার্টিব্রার সামনে আমাদের যে বুক, থোরাসিক কেস, আমরা বললাম যে ভার্টিব্রাল দুটো অর্গান আমাদের মধ্যে আছে, একটা হচ্ছে লাংস, একটি হচ্ছে হার্ট, যেটি না হলে আসলে চলতে পারবো না। তাহলে এই থোরাসিক কেস মধ্যে আমরা 25টি বোনস পাবো, 25টি বোনস পাবো, তার মধ্যে 2 12 12 24টি হচ্ছে রিবস, 12 12 24টি রিবস আছে। আপনারা একটু খেয়াল করেন কার্সার, 12 12 24টি রিবস আছে, এগুলোকে রিবস বলে, থোরাসিক রিবস বলা হয়। এই মাস বলা হয় হচ্ছে কি, সকলেই জানেন, স্টারনাম। স্টারনামের আবার ভাগ আছে, এটাকে বলা হয় মাঝখানের অংশ, যেটা আমরা বুকে হাত দিয়ে যে হাড়টা পাই একেবারে সরাসরি, এটাকে বলা হয় স্টারনাম। দেখেন আবার এই যে পিছনের দিকে ভার্টিব্রা দেখাচ্ছে, ঠিক আছে, পিছনের দিকে। তাহলে থোরাসিক রিব আছে বললাম 12 12 24টা, এর মধ্যে আছে ট্রু রিবস, ফলস রিবস, ফ্লোটিং রিবস। ট্রু রিবস মানে সত্য, যে রিবস গুলো দেখেন 7 পর্যন্ত, 1 থেকে 7টা রিব হচ্ছে ট্রু রিবস। এই ট্রু রিবস গুলো, যেগুলো ট্রু রিবস কেন বলা হচ্ছে, মানে ট্রু রিবস কেন বলছি, প্রশ্ন করে আমরা ভাইবা বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়, কেন ট্রু রিবস বলা হয়, কেন ফলস রিবস বলা হয়, কেন ফ্লোটিং রিবস বলা হয়, ঠিক আছে, এগুলো ভাইবার প্রশ্ন, এগুলো রিটেনে আসে না, মানে আমাদের বলছি, যদিও ডিপ্লোমা সেক্টরে এই জাতীয় প্রশ্ন করা হয় না ভাইবাও, কিন্তু একটি মানুষের জানা প্রয়োজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে। দেখেন এই যে সামনের অংশগুলো দেখছেন, এগুলোকে কার্টিলেজ বলা হচ্ছে, এই যে রংগুলো একটু ভিন্ন। তাহলে ট্রু রিবস 7টা বলা হচ্ছে, দেখেন এই 7টা সরাসরি স্টারনামের সাথে যুক্ত হয়েছে। যে 7টি বোনস 1 থেকে 7 পর্যন্ত, যে রিব গুলো সরাসরি স্টারনামের সাথে, একটু খেয়াল করেন ছবিতে, স্টারনামের সাথে সরাসরি যুক্ত হয়েছে, এটাকে এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রু রিবস। 8 9 10 11 12, ঠিক আছে, এই 12টা রিবস এর মধ্যে নিচের দুটি, তার মানে 11 এবং 12 নম্বর,
এই রিবস মানে নিচের দুটি বাদ দিলে তাহলে 3টি রিবস থাকে। এই 3টি রিবসকে বলা হচ্ছে ফলস রিবস। মানে টোটাল 8 থেকে 12 পর্যন্তই ফলস রিবস বলা হয়, কিন্তু এই ফলস রিবস এর মধ্যে আবার 11 এবং 12 নম্বর রিবসটা, এটাকে কিন্তু বলা হয় ফ্লোটিং রিবস। কারণ এ কিন্তু ওই কার্টিলেজ দিয়ে কিন্তু উপরে যুক্ত থাকে না, কার্টিলেজ দিয়ে এই স্টারনামের সাথে যুক্ত থাকে না, যার জন্য এটাকে ফ্লোটিং ভাসমান রিবস বলা হচ্ছে। আপনারা একটু ছবি দেখলেই খেয়াল করতে পারবেন ইনশাল্লাহ। আর তারপরে তিনটে মানে আমরা বললাম যে 8 থেকে 12 পর্যন্ত এই পাঁচটাকেই ফলস রিবস বলা হচ্ছে। তার উপরে আমাদের 11 এবং 12 নম্বর রিবসটি হচ্ছে কি বললাম যে ফ্লোটিং রিবস। কারণ কি দেখেন, এইগুলো কিন্তু সরাসরি কার্টিলেজ দিয়ে যুক্ত নেই, কার্টিলেজ দিয়ে যুক্ত নেই। আমরা যদি 1 2 3 একটু খেয়াল করেন এখান থেকে, এ কিন্তু এই যে 7 নম্বর রিবসের, আমার কার্সারটি যদি খেয়াল করেন 7 নম্বর রিবসের কার্টিলেজের সাথে যে যুক্ত হচ্ছে, 8 নম্বর রিবসটি, 9 নম্বর রিবসটি, 10 নম্বর রিবসটি, এটি একসাথে যে কার্টিলেজের সাথে যুক্ত হচ্ছে। কোন কার্টিলেজ? 7 নম্বর রিবসের কার্টিলেজের সাথে। আচ্ছা, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন। 25টি বোনস আমরা পেয়েছি। এখন এই 25টি বোনসের মধ্যে আমাদের যে ম্যানুব্রিয়াম মানে স্টারনাম আছে, এই স্টারনামের আবার একটু ভাগ আছে, ঠিক আছে? যেমন উপরেরটাকে বলা হয় ম্যানুব্রিয়াম। ওই যে বললাম এগুলো কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু আলাদা আলাদা থাকে। বডি অফ দি স্টারনাম আর একটা হচ্ছে জিফ্রয়েড প্রসেস, ঠিক আছে? তিনটি জিনিস, তিনটি ভাগ, ঠিক আছে? একটি জিনিস ম্যানুব্রিয়াম স্টার্নি বলা হয় বা ম্যানুব্রিয়াম বলা হয়, বডি অফ দ্য স্টারনাম বলা হয়, আর জিফ্রয়েড প্রসেস। দেখেন যাদের গ্যাস্ট্রিক প্রবলেম হয় ওরা কিন্তু এই জিফ্রয়েড প্রসেসের কাছেই হাত দেয়, ঠিক আছে? ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলি আমাদের অ্যাবডোমিনের 9টি ভাগের মধ্যে, এখানে হাত দেয়। হাত দিয়ে বলে যে ডাক্তার সাহেব আমার এখানে জ্বালা পোড়া করে, ব্যথা করে। তাহলে আপনি লিখতেই পারেন ইপিগ্যাস্ট্রিক পেইন বা বার্নিং সেন্সেশন আন্ডার জিফ্রয়েড প্রসেস। এটুকু যদি আপনি লিখে রাখেন তাহলে এই প্রেসক্রিপশনটা যদি একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে, উনি বুঝবে যে না ইউ আর রাইট। তাহলে আমরা 25টি বোনস পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমরা দেখেন আমাদের যে 80টি বোনসের হিসাব করছিলাম, তাহলে 25টি থোরাসিকে, 26টি আমরা ভার্টিব্রাল কলামে, তার মানে 51টি পেলাম, নেকে একটি, 52টি, ইয়ারে 6টি, তাহলে 58টি, 14টি হচ্ছে ফেসে, তাহলে 58 আর 4, দ্যাট মিনস 68টি বোন, 14। এখানে হচ্ছে সরি আমি ভুল বললাম, 58 এবং 14 এটা যোগ করলে কত পাচ্ছি আমরা? 72 পাচ্ছি। এরপরে হচ্ছে 8টি, 80টি পেলাম আমরা ইনশাআল্লাহ। দেখেন আমাদের এক্সিয়াল বোনস কিন্তু হয়ে গেল 80টি। এরপরে আমরা চলে যাব অ্যাপেন্ডিকুলার বোনস। অ্যাপেন্ডিকুলার বোনসে আমরা বলেছিলাম আপার এক্সট্রিমিটিস এবং লোয়ার এক্সট্রিমিটি, এর সাথে পেক্টোরাল গ্লিড বলা হয়। আসলে পেক্টোরাল গ্লিডিলটিও আমাদের আপার এক্সট্রিমিটিস এরই অংশ। তারপর যদি কেউ পেক্টোরাল গ্লিডিল নাম দিয়ে আলাদা করতে চায়, এটিতে দুটি বোনস থাকে, একটি হচ্ছে স্ক্যাপুলা আর একটা হচ্ছে ক্লাভিকল। আমাদের জাস্ট এই ঘাড়ে যদি আমরা হাত দিই, যে আমরা হাত দিলে যে দুটি বোনস পাবো তার একটি হচ্ছে ক্লাভিকল সামনে, যেটিকে বিউটি, আর একটি হচ্ছে স্ক্যাপুলা পিছনের দিকে। দেখেন লাইকোপোডিয়ামের একটি সিমটম বলি না, যাদেরকে বিশেষ করে গলস্টোন হয়, গলস্টোন কলিক, এদের কি হচ্ছে আমাদের ডান সাইডে ব্যথা করছে, এই ব্যথাটি রেডিয়েট স্ক্যাপুলার রিজিয়নের নিচের দিকে। তাহলে আমি স্ক্যাপুলাই আমি চিনলাম, তাহলে এটা আমার জন্য যে ডক্টর হিসাবে এটা আমার জন্য অবশ্যই ব্যর্থতা বলবো। তাহলে এখানে দুটি 4টি বোনস, দুটি 4টি বোনস, এটা হচ্ছে পেক্টোরাল গ্রেডেল। আচ্ছা, এখন পেক্টোরাল গ্রেডেলের পরে আমাদের আসছে আপার এক্সট্রিমিটিস, হাতের বোনস। খুব খেয়াল করেন, নামগুলো বলা সহজ, খুবই সহজ, যদিও এগুলোর আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? মানে বিশেষ করে হাতের ফ্যালাঞ্জেস গুলোর আলাদা আলাদা নাম আছে। আমরা সেই আলাদা আলাদা প্রত্যেকটি বোনসের নাম এখানে বলবো না বেসিক ক্লাসের জন্য, জাস্ট যেটি প্রয়োজন ততটুকুই বলবো। তাহলে এখানে এই আপার এক্সট্রিমিটিসে দেখেন 60টি বোনস, ঠিক আছে? টোটাল কি কি হচ্ছে আমরা একটু নামগুলো খেয়াল করি। বোনস অফ আপার এক্সট্রিমিটিস, দেখেন আমরা বললাম যে দেখেন এই জায়গায় যে জয়েন্টটি তৈরি হয় এটা বলে শোল্ডার জয়েন্ট বলা হয়, ক্লাভিকল, স্ক্যাপুলা এবং হিউমেরাস। আমাদের লং বোনস বলা হয় হিউমেরাস। হিউমেরাসের পরে হচ্ছে দুটি বোনস, একটা হচ্ছে রেডিয়াস, একটা আলনা। একটু খেয়াল করেন দুটি জিনিস, একটা হচ্ছে রেডিয়াস, একটা আলনা। আপনারা একটু খেয়াল করে দেখলেই এটি হচ্ছে এক সাইডের, তাহলে আমাদের হাত তো দুটি,
তাহলে আপনারা যখন কাউন্ট করবেন তাহলে দুই সাইডে কাউন্ট করলেই কিন্তু আমরা 60 বোনস পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে হিউমেরাস একটি বোনস, তাহলে দুই পাশে দুটি থাকে দুই হাতে। আলনা, রেডিয়াস, এখানে এই দুটি বোনসের ক্ষেত্রে মনে রাখার জন্য অবশ্যই খেয়াল করবেন আলনা। আলনা কোথায় থাকে? আমাদের ঘরেও কিন্তু আলনা নামে একটি আসবাবপত্র থাকে, সেটি সাধারণত ঘরের ভিতরেই থাকে, ঘরের বাইরে কিন্তু থাকে না। আপনি যদি অ্যানাটমিক্যাল পজিশন, হ্যাঁ এখানে একটি কথা আছে, অ্যানাটমিক্যাল পজিশন বলে একটা কথা আছে। এই অ্যানাটমিতে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়িয়েই বা অ্যানাটমিক্যাল পজিশনে অর্গানটি রেখেই আমাদেরকে পড়তে হয়। অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ালে আমার যে হাতের তালুটি আছে এই তালুটি সামনে থাকবে, সামনের দিকে থাকবে, পিছনের দিকে থাকবে না। হাতের তালুটি সামনের দিকে থাকবে। তাহলে হাতের তালুটি যদি আপনি সামনের দিকে রাখেন তাহলে আমার হাতে ভিতরের দিকে যে বোনসটি থাকবে সেটাকে বলা হয় আলনা, বাইরের দিকে যে বোনসটি থাকবে সেটাকে বলা হয় রেডিয়াস। তাহলে আলনা দুই হাতে দুটি, রেডিয়াস দুই হাতে দুটি। এর পরের কবজির যে বোনস গুলো এটাকে বলা হয় কার্পাল বোন। কার্পাল বোন, কার্পাল, হাতের তালুতে মেটা কার্পাল, আর আঙ্গুলগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। খেয়াল করবেন এর সাথে আমার পায়ের বোনস গুলোরও কিন্তু মিল আছে, তাহলে নামগুলো বলতে আমার জানতে সহজ হবে। কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। পায়ে চলে আসে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। আমরা আসবো ইনশাআল্লাহ। তাহলে কার্পাল বোনস কয়টি? হাতের কবজিতে ছোট ছোট, একটু খেয়াল করেন 8টি বোনস থাকে এখানে, ছোট ছোট, খুবই ছোট ছোট, ঠিক আছে। এরপরে হচ্ছে মেটাকার্পাল, দ্যাট মিনস আপনারা দেখেন দেওয়াই আছে, ছবিতে খেয়াল করলেই আপনারা পাবেন মেটাকার্পাল, এটা হাতের তালুতে থাকে। এরপরে হচ্ছে ফ্যালাঞ্জেস, 14টি আছে, 14টি ফ্যালাঞ্জেস, দ্যাট মিনস আমাদের আঙ্গুলগুলো একটু খেয়াল করে দেখেন, আমাদের হাতের আঙ্গুল কিন্তু কয়টি? হাতের আঙ্গুল 5টি। তাহলে 5টি, প্রথম যে 4টি, ঠিক আছে, প্রথম 4টিতে ফ্যালাঞ্জেস আছে 3টি করে, 3 4 12। আর বৃদ্ধাঙ্গুলি যেটা, এটাতে ফ্যালাঞ্জেস আছে, ফ্যালাঞ্জেস বোনস আছে 2টি। এটা হচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে 12 আর 2 14। আঙ্গুলের কথা বলছি, আঙ্গুলের পরে যেটা আছে হাতের তালুতে আমাদের বোনস আছে মেটাকার্পাল 5টা, অবশ্যই খেয়াল। তাহলে কি হচ্ছে 14 5 19 আর 8 27, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে এই 27টা বোনস হচ্ছে আমাদের হাতেই আছে, একটু খেয়াল করেন। কার্পাল থেকে এই আমাদের হাতের তাল যেটাকে বলি, এইটুকুর মধ্যেই আমাদের কতটি বোনস আছে? 14 আর 13, 27টি বোনস। রেডিয়াস আর আলনা, তাহলে 27 28 29 আর হিউমেরাস 30। তাহলে এক সাইডে 30 পেলাম, আর এক সাইডে 30 পেলাম, তাহলে 60টি বোনস হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে পেলভিক গ্রিডল কাউন্ট করিনি, কারণ পেলভিক গ্রিডলে 4টি বোনস আছে। অনেকে কিন্তু অনেক বইতে আপনার এই ক্লাভিকেল এবং স্ক্যাপুলা এটা আপার এক্সট্রিমিটিজ এর মধ্যেই কাউন্ট করে, এটি অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আসেন পেলভিক গ্রিড, পেলভিক গ্রিডলে আমরা বললাম পেক্টোরাল গ্রিডলে, ওখানে পেলভিক গ্রিডল যেটাকে আমরা হিপ বোনস বলি, 2টি বোনস হিপ বোনস আপনারা খেয়াল রাখেন। এটিও কিন্তু আমাদের লোয়ার এক্সট্রিমিটিজ এর মধ্যে অনেক জায়গা আছে। এই যে দুই পাশে 2টি বোনসকে বলা হচ্ছে আমাদের পেলভিক গ্রিডল বা হিপ বোনস। এই হিপ বোনস এর মধ্যে দেখেন এই যে ইলিয়াক ক্রেস্ট, একটু কয়েকটা জিনিস একটু খেয়াল করে রাখেন, তাহলে আমাদের জন্য মানে সুবিধা হয়। কি সুবিধা? এই কারণে ডিজিজ ডায়াগনোসিসের জন্য। আচ্ছা, আমি একটু আমাদের যে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা ম্যাডাম আছেন, আমি একটু অনুরোধ করছি যে যেহেতু ক্লাসের টাইম শেষ হয়ে গেছে 10টা 30 পর্যন্ত, আমি আর অল্প কিছুক্ষণ টাইম চেয়ে নিচ্ছি ম্যাডাম। শিওর শিওর, আপনি কন্টিনিউ হ্যাঁ করেন, স্যার, অনেক কন্টিনিউ চমৎকার স্যার। ক্লাস হচ্ছে, আপনি যতক্ষণ লাগে কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে আমরা কেন ইলিয়াক ক্রেস্টের কথা বললাম একটু খেয়াল করেন। আমাদের যে অ্যাপেন্ডিসাইটিস হয়, ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। তাহলে এই অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা কিন্তু একটা পয়েন্টের কথা বলি, আমরা নির্ণয় করব কিভাবে। তাহলে আমরা নাভি থেকে ইলিয়াক ক্রেস্ট এই সোজা একটি যদি দাগ দিই, ঠিক আছে, তাহলে এটা এই দাগটা দিলে কি হচ্ছে, এখানে একটি রেখা টানার পরে এর 1/3 হচ্ছে ল্যাটারাল সাইডে আর 2/3 হচ্ছে মিডিয়াল সাইডে। যে পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টকে যদি আপনি হাত দেন ডান সাইডে, কারণ অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, ডান সাইড না বাম সাইডে বলেন? আমি আরেকটু বলবো, এখানে যারা আছেন কোথায় থাকে অ্যাপেন্ডিক্স? ডান সাইডে, ডান সাইডে, ব্যাক সাইডে। থ্যাংক ইউ। তাহলে এটা যদি আপনি বাম সাইডে করতে যান তাহলে কি হবে?
আপনি যদি এটা বাম সাইডে করতে যান তাহলে কি বোকামি হবে না আমাদের জন্য? অবশ্যই বোকামি হবে। তাহলে যাদের এই যে এটা ফিজিক্যাল এক্সামিনেশন বলা হচ্ছে, এই এই আমি যেটুকুকে বলছি এটাকে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন বলা হচ্ছে। তাহলে এই ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলে যদি আমরা ওই পয়েন্টটি খুঁজে ওখানে যদি একটু চাপ দিই, এই পয়েন্টটির একটি নাম আছে, আমরা একটু রিপিটেশনে যাই। কেউ কি এই নামটি বলতে পারবেন এখানে যারা আছেন? ম্যাকবার্নিস পয়েন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই ম্যাকবার্নিস পয়েন্টে যদি আপনি চাপ দেন তাহলে তার টেন্ডারনেস থাকবে। হ্যাঁ, এই ফিজিক্যাল এক্সামটি করেই কিন্তু আমরা শিওর হতে পারবো যে তার অনেকেই আছে যে আল্ট্রাসাউন্ড করে, এক্স রে করে। আসলে অ্যাপেন্ডিসাইটিস এর রোগীদের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ও এক্স রে করে কোনো লাভ, এটা জাস্ট মন বোঝানো, আদারওয়াইজ আর কিছু না। ঠিক আছে, খুব ভালো সনোলজিস্ট হলে কিন্তু ধরতে পারে, খুবই ভালো। তাছাড়া এমনি অ্যাজ ইউজুয়াল সনোলজিস্টদের পক্ষে ধরা সম্ভব। ঠিক আছে, তাহলে এই জায়গাটি যদি আপনি খুঁজে বের করে, এখানে কিছু পরীক্ষা আছে যেগুলো আমরা কখনো যদি অ্যাপেন্ডিসাইটিস এর ক্লাস হয় তখন আমরা বলার চেষ্টা করব। জাস্ট আপনি ওখানে একটু চাপ দিবেন, আঙ্গুল দিয়ে চাপ দিবেন, দিয়ে নিঃশ্বাস নিতে হবে। ঠিক আছে, দেখবেন যে পেশেন্ট চাপ দিতে দেবে না, প্রচন্ড ব্যথা ফিল করবে। আচ্ছা, এর সাথে আমরা মানে সিবিসি করলে ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায়, ইএসআরটা বেড়ে যায়। এই দুটি পরীক্ষা দেখেই, আর সিমটম, দ্যাট মিনস দেখেন এখানেও কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা সিমটম দেখেই তারা ডিজিজ ডায়াগনোসিস করে যে তার অ্যাপেন্ডিসাইটিস এর সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, এখন আসেন আরেকটি জায়গা, আমাদের এই হিপ বোন দেখেন পিউবিক সিমফাইসিস একটি জায়গা আছে একেবারে সামনের দিকে, পিউবিক সিমফাইসিস। এই পিউবিক সিমফাইসিস এর সামনে আমরা ফিমেল জেনিটালের অর্গানের মধ্যে, ঠিক আছে, মনোস পিউবিস নামে একটি এক্সটার্নাল জেনিটাল অর্গান আছে যেটা কিন্তু এই পিউবিস সিমফাইসিস এর সামনে থাকে। তাহলে আমি যদি এই অংশগুলো না থাকি তাহলে তো সেই খুঁজে বেড়াবো, এই জন্যই বলছি। তাহলে আমরা হিপ বোনস পাচ্ছি দুটি, দুই সাইডে দুটি, এবং আমরা এই জায়গাগুলো একটু বোঝানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। এরপরে আমাদের আসে লোয়ার এক্সট্রিমিটিস, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ। এখানেও 60টি বোনস, 60 বোনস। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমাদের ওই যে বললাম দেখেন 31টি বোনসের কথা উল্লেখ আছে ইনক্লুডিং হিপ বোনস, আমরা তো হিপ বোনস কে পেলভিক গ্রিডলে ফেলে দিয়েছি। তাহলে এখানেও আমরা 60টি, যদি আমরা এখানে 62টি করতে হয় তাহলে অনেক বইতে 62, 62 পাবেন, সেটা ওই পেলভিক বোনস সহ। এটাও আমাদের দুই সাইডে দুটি পা, একটি দিক পড়লে আরেকটি দিক পড়া হয়ে যাচ্ছে, তো আমরা তো হিপ বোনস পাচ্ছি। এরপরে আসি আমাদের ফিমার, একটু মেলান হাতের সাথে পায়ের, হাতের প্রথমের বোনসটি কি হিউমেরাস, এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে ফিমার। এরপরেই ছোট্ট একটি বোনস একেবারে নি জয়েন্ট, এই জয়েন্টটাকে বলা হয় নি জয়েন্ট, এখানে প্যাটেলা নামক একটি ছোট্ট বোনস পাবেন। এরপরেই আসে দুটি জিনিস, দুটি বোনস, একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা, টিবিয়া ফিবুলা দুটো জিনিস। আমাদের ওখানে ছিল কি রেডিয়াস আলনা, এখানে টিবিয়া ফিবুলা, নামগুলো খুব মনে রাখা সহজ হয় যদি আপনি দুটোর সাথে হাত এবং পায়ের সাথে, একটা হচ্ছে হিউমেরাস এখানে ফিমার, এরপরে হচ্ছে টিবিয়া ফিবুলা, ওখানে হচ্ছে রেডিয়াস আলনা। এই এখানে দুটি দেখেন, ফিবুলাটা কিন্তু চিকন, টিবিয়াটা মোটা, টিবিয়া বোনসটি কিন্তু মোটা, একটু খেয়াল করেন ছবিতে, ফিবুলা বোনসটি কিন্তু চিকন। অনেক সময় অ্যাক্সিডেন্ট করে সাধারণত ফিবুলা বোনসটি কিন্তু সহজে ভেঙে যায়, এটা পাটকাঠির মতো বোনস, খুব চিকন, খুব বেশি মোটা না। এটি ভেঙে গেলে আসলে এখানে আর কিছু করার থাকে না, জাস্ট যতটুকু ডক্টর চেষ্টা করে এটিকে অ্যানাস্টোমোসিস করার, টান টান দিয়ে যদি এক্সরেতে পাওয়া যায় ওরকম করেই প্লাস্টার করে বা ব্যান্ডেজ করে ফেলে রাখতে হয়। আলটিমেটলি যদি কাছাকাছি থাকে ও যতটুকু জোড়া লাগার জোড়া লেগে যায়। তাছাড়া এটিতে আসলে সাধারণত ডাক্তার অপারেশন করতেন, এটি না থাকলেও অতটা সমস্যা অনেক ক্ষেত্রে হয় না। কিছু সমস্যা তো হয়, কারণ সৃষ্টিকর্তা কোনোটাই অপ্রয়োজনীয় তৈরি করেন। তাহলে আমরা পেলাম ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা। এরপরে আসেন ওই যে হাতের কথা বললাম, ঠিক পায়ের কথা একটু খেয়াল করেন। আমরা বলেছিলাম কার্পাল, হাতে একটু নাম খেয়াল করেন, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। পায়েরটা হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, এটা হচ্ছে সি আর টি। তাহলে একটু আমরা এখানে যাই, কার্পাল কটি ছিল? 7টি, এই সরি 8টি,
মেটাকার্পালে 5টি, ফ্যালাঞ্জেসে 14টি। ঠিক আমাদের পায়ে আসেন, ফ্যালাঞ্জেসে 14টি আছে, কারণ হাতের যেমন 5টি আঙ্গুল, এরই কিন্তু 5টি আঙ্গুল। হাতের পাতাতে 5টি বোনস, পায়ের পাতাতেও 5টি বোনস। কি বললাম, এখানে হচ্ছে মেটাটার্সাল, ওটা মেটাকার্পাল, এটা মেটা। আর টার্সাল বোনসে পায়ে আছে 7টি, হাতে কিন্তু কার্পালে আছে 8টি, যার জন্য এখানে একটি প্যাটেলা বেশি হলেও ওই যে টার্সাল বোনস, ওখানে এই কার্পাল বোনস আছে 8টি, এখানে 7টি, যার জন্য কিন্তু 60 মিলে যাবে। এখানে এই যে কার্পাল, আমার টার্সাল বোনস কম থাকলেও এখানে প্যাটেলা কিন্তু আমার 2 হাঁটুতে 2টি প্যাটেলা, যার জন্য কিন্তু 60 বোনস হয়ে যাচ্ছে। টার্সাল 7টি, মেটাটার্সাল 5টি, ফ্যালাঞ্জেস 14। তাহলে আপনারা একটু গুনে নেন, দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের এই সি বোনস পেয়ে যাবো। এবং এই 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 জায়গাগুলোর ক্ষেত্রে আমরা বললাম কিছু কিছু জয়েন্ট আছে, জয়েন্ট গুলোর নাম আমরা আসলে একটু বলে নিই। আমাদের আসলে ক্লাস শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা বোনস গুলো পেয়ে গেলাম। দেখেন এখানে 60 বোনস, আমরা 126টি বোনস খুঁজে পাবো। 60 তার মানে কি 120, 2, 122, 4, তাহলে 122, 4, 26। এরপরে আসেন, এটা তো আমাদের থোরাক্স চলে গেল এক্সিয়াল বোনসে, তাহলে 126টি বোনস আমাদেরকে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এই অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের 126টি বোনস আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা কমন যে জয়েন্ট গুলো একটু আমরা পায়ের থেকে শুরু করি। এটা কিন্তু এই যে পায়ের দিকে অ্যাঙ্কেল জয়েন্ট বলা হয়, অ্যাঙ্কেল জয়েন্ট, এটা নি জয়েন্ট, এটা হিপ জয়েন্ট। তাহলে এই জয়েন্ট গুলো কিন্তু খুব কমন। আমরা যদি ডেসক্রিপশনে লিখে দিই যে হাঁটুতে ব্যথা, এরকম দেখেন হোমিওপ্যাথি ডাক্তাররা লিখি কিন্তু আমার কাগজে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, ঠিক আছে, এগুলো ছিটকাই। এটা না করে যদি আমরা পেইন লিখি, সমস্যা হবে অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট, ঠিক আছে, এগুলো খুব কমন, এগুলো সকলেই জানেন আপনারা, তারপরেও বলা। ঠিক আপার লিম্বের মধ্যে এটা শোল্ডার জয়েন্ট, ঠিক আছে। এই শোল্ডার জয়েন্টে একটি রোগ কিন্তু আমরা খুব কমন এখন পাচ্ছি, ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার, বাহাদুরি করি, কিছু মনে করেন না আমি কথাগুলো কেন বলি, অনেকেই বাহাদুরি করি, এটা ভালো হয়ে যায় হোমিওপ্যাথি। কয়টা ভালো করে দেখাইছেন, কতটি ভালো মিরাকেল ঘটে হোমিওপ্যাথিতে। পার্সেন্টেজ করতে হবে 51 আর 49, এটি মাথায় রাখবেন। যখন 41 হচ্ছে তখন সে কিন্তু গ্রেটার, 51 গ্রেটার, 49 কিন্তু গ্রেটার না। যার জন্যই কিন্তু গবেষণা চেম্বারে লিখে রাখি যে আমরা গবেষণা করছি, আসলে গবেষণা কি তাই বুঝি। তাহলে এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই যে বললাম যে আপনার ফ্রোজেন, আপনারা ওষুধ দেন, সমস্যা নেই, সিমটোমেটোলজি নিয়ে ওষুধ দেন, এর সাথে আপনি রোগীকে কিছু ব্যায়াম করতে বলেন, এর সাথে আপনি রোগী কিছু ফিজিওথেরাপি দিতে বলেন, ফিজিওথেরাপিস্টের কাছে পাঠান, কোথায় সমস্যা, ঠিক আছে, সমস্যা নেই তো। বরঞ্চ আপনাকে সম্মান, কেন আমি কথাটি বলছি, এটা আমার, আমি ছোট মানুষ, আমার প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে আমি কথাগুলো বলছি। আমি এটির উদাহরণ দিয়ে, এই পেশেন্টের উদাহরণ দিয়ে ক্লাস শেষ করব। এরপরে এটা আমরা দেখেন এলবো জয়েন্ট, টেনিস এলবো নামে একটি রোগ হয়, ঠিক আছে। তার কবজির একটি নাম আছে, কি, রিস্ট জয়েন্ট বলা হয়। দেখেন এখানেও কিন্তু একটি কার্পার টার্নার সিনড্রোম একটি রোগ আছে। হোমিওপ্যাথি দিয়ে ভালো রাখা সম্ভব, ভালো কতটুকু জানি না। একজন বাংলাদেশের রিনাউন্ড নিউরোলজিস্টের বোন ট্রিটমেন্টে আছে, আল্লাহর রহমতে 1.5 বছর উনি এখন ভালো, যেটা তারা অপারেশন করে ফেলে, ভালো আছেন উনি। আমি এতটুকুই বলি, আপনি অপারেশন করেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। তো ওনার ভাই বলে যে থাক অপারেশন করা, তুমি ভালো আছো, ওষুধ খেতে থাকো, ঠিক আছে। এইগুলো যে আমরা অনেক সময় একেবারে উড়ে না, ভালো ফেলবো, আপনাকে ফিজিওথেরাপি বা কিছু ব্যায়াম আপনাকে দিতে হবে, এগুলি আপনি আমরা না দিই তাহলে কিন্তু রোগী পুরোপুরি ভালো হবে। এই ফ্রোজেন শোল্ডারের একটি পেশেন্টকে দিয়ে আমি আসলে আজকের ক্লাসটি শেষ। কিছুদিন আগে একটি পেশেন্ট এসেছিল, উনিও ওনারও একজন আত্মীয় এফসিপিএস করা ডাক্তার, যাই হোক ওনারা এসছেন, ওনারা ঢাকা টাকা অনেক জায়গায় মানে ঘুরেই এসছেন। পরবর্তীতে যেটা হয়, আমি ওনার ফিজিক্যাল এক্সাম করে, মানে এক্সরেতে আসলে বোঝাগুলো যায় না সাধারণত, ফিজিক্যাল এক্সাম করে
যেটি পেলাম আমার কাছে মনে হলো যে উনি ফ্রোজেন। আমি বললাম দেখেন আপনি হাজার হোমিওপ্যাথি খান, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, হোমিওপ্যাথি উনি খেয়েছেন, খেলে কোনো সমস্যা নেই, বাট আপনি এর সাথে ফিজিওথেরাপি না। ব্যায়াম বলে দিলাম ওনাকে, যদিও অ্যালোপ্যাথি ডাক্তার ওই ব্যায়ামগুলো বলেছেন করেন উনি, কিন্তু নিয়মিত করেন না, যার জন্য ওনার উপকার হয় না। আমি বললাম যে আপনার ঔষধ কাজ করবে, এভাবেই সরাসরি বললাম, আপনি আমার কাছে ঔষধ নিতেও না, কোনো সমস্যা নেই, আপনাকে আমার কাছে ঔষধ নিতে হবে এরকম কোনো, কিন্তু করেন আপনি ভালো হয়ে যাবেন। তো কিভাবে? তো বলছেন যে আপনি ফিজিওথেরাপির কাছে যাবেন, আমি একেবারে আমার প্রেসক্রিপশনে লিখেই দিলাম, ঠিক আছে, আপনি এটা নিয়ে যেয়ে দেখাবেন, ওরা ফিজিওথেরাপি দিতে। আমি আমার ওষুধ দিয়েছি, পাশে ডিজিজ ডায়াগনোসিস করে দিয়েছি, দিয়ে দিয়েছি। 1 সপ্তাহ ফিজিওথেরাপি দেওয়ার পরে, ওনার ফিজিওথেরাপির ওখানে যাওয়ার পরে ওই ফিজিওথেরাপিস্ট যিনি আছেন উনি ফোন দিয়েছেন যে আপনি, জি আপনি ফিজিক্যাল এক্সামিন করেন, করে দেখবেন। যাই কোনো অবস্থা, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, উনি এর আগে আসলে ফিজিওথেরাপি নেননি, হ্যাঁ এই জন্যই আপনাদের কাছে পাঠিয়েছি, আপনারা শিডিউলে যাবেন। তো উনি আবার আমার কাছে একটা বিষয় অনুমতি নিলেন যে আপনার ওষুধের সাথে আমরা কিছু ওষুধ দিব, সেগুলো কি চালাতে পারবো? কিন্তু উনি বললাম কি কি ওষুধ আপনি দিতে চাচ্ছেন? তবে দেখেন ফিজিওথেরাপি দিলে প্রথম অবস্থায় কিছু পেইন হয়তো ওনার বাড়বে, যেন কয়েকদিন পেইন ক্লিয়ার দিব, আর এর সাথে ক্যালসিয়াম, না গ্যাসের ট্যাবলেট তো ওনারা দেন, না চালান, সমস্যা নেই। তো আমি 7 দিন এটা চালাবো, আর ক্যালসিয়ামটা বেশ কিছুদিন চালাবো, চালান, সমস্যা নেই। দেখ পেশেন্ট 7 দিন পরে আমাকে ফোন দিয়ে বলছে যে ওনার আগে থেকে উনি হাতটা উঁচু করতে পারছেন, উনি হাতটা পিছনে নিতে পারছেন আগের থেকে। এটি তো হোমিওপ্যাথি বিশেষত্ব। এই কারণেই বলবো, আমি যদি তার কাছে না পাঠাইতাম তাহলে কিন্তু ওই পেশেন্টটা আমার কাছে ভালো হতো না, সম্ভব না। এটুকু এজ এ ফিজিশিয়ান হিসেবে আমার আপনার সকলের বোঝা উচিত কোনটি ভালো হবে কোনটি হবে না। এটি যদি আমরা না বুঝতে পারি তাহলে হোমিওপ্যাথিকে অগ্রসর করা সম্ভব নয়। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামকে আজকে আমাকে আমার ছোট্ট লেকচারটি উপস্থাপন করার সুযোগ দান করার জন্য। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ভুল থাকে অবশ্যই সেটি সংশোধন করে নেবেন, মনে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।